কেমিস্ট্রি ইজ নট বিস্টের প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 10 এর চ্যাপ্টার 8.6 অর্থাৎ জৈব রসায়নের ভিডিও। আমরা এর আগে জৈব রসায়নের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের ডিটেলস ভিডিও, অর্থাৎ আমরা এখানে জৈব রসায়ন সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সুতরাং ভিডিওগুলি কিন্তু একটু বড় হবে। আজকের ভিডিওতে আমরা একদম প্রিলিমিনারি কতগুলো জিনিস আলোচনা করব, কার্যকারীমূলক পর্যন্ত যে অংশগুলি রয়েছে। তাহলে প্রথমেই আমাদের আগে জানা দরকার এই জৈব রসায়ন, রসায়নের এই অংশটা আসে কোত্থেকে। রসায়নকে সাধারণভাবে তিনটা ভাগে ভাগ করা হয় কেমিস্ট্রিকে। একটিকে বলা হয় ভৌত রসায়ন, ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি। তারপরে থাকে হচ্ছে অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তারপরে থাকে হচ্ছে জৈব রসায়ন, যাকে ইংরেজিতে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি। এখানে ভৌত এবং অজৈব রসায়নটা আমরা আলোচনা করছি না। ভৌত রসায়নে সাধারণত গ্যাসের আচরণ, থার্মোডাইনামিক্স এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। অজৈব রসায়নে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, পর্যায় সারণী এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে আমরা আলোচনা করব জৈব রসায়ন নিয়ে। আসলে জৈব বা অর্গানিক এই শব্দটা এসছে হচ্ছে জীব থেকে। জৈব রসায়ন কিন্তু জীবের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত যৌগ তাদের রসায়ন। আসলে মানে এই যৌগগুলো কোনো না কোনোভাবে উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে সম্পর্কিত, যদিও বর্তমানে সিনথেটিক্যালি প্রচুর জৈব যৌগ তৈরি করা হয়, কিন্তু প্রাথমিকভাবে বহু আগে জৈব যৌগগুলোর একমাত্র সোর্স ছিল হচ্ছে এক্সট্রাকশন, অর্থাৎ বিভিন্ন জৈব উৎস থেকে আমরা সংগ্রহ করতাম। প্রথম যে জৈব যৌগটা ল্যাবে তৈরি হয় সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া হচ্ছে এই যৌগটা CONH2, অর্থাৎ এই যৌগটা এইভাবে লেখা হয়। আমরা যখন পরবর্তীকালে বন্ধন দিয়ে লিখতে শিখব তখন আমরা দেখব এই যৌগটা হচ্ছে ইউরিয়া। এটা কি ইউরিয়া? এই যৌগটা ন্যাচারালি পাওয়া যায় হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর মূত্রে, কিন্তু প্রথম যে বিজ্ঞানী এটা তৈরি করেন তিনি হচ্ছেন ভোলার। তিনি একটি অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করেন। এই যৌগটাকে উত্তপ্ত করে তিনি পান হচ্ছে ইউরিয়া। এটা ছিল সিনথেটিক্যালি তৈরি করা প্রথম জৈব যৌগ, যে NH4CnO কে হিট করে NH2CO NH2 পাওয়া গেছিল, অর্থাৎ CONH2 ইউরিয়া পাওয়া গেছিল। কিন্তু এই গল্পটা আমাদের তত জরুরি কিছু নয়। আমাদের বোঝার জিনিসটা কি? তাহলে আমাদের বুঝতে হবে জৈব যৌগ জিনিসটা কি। জৈব যৌগ আসলে হচ্ছে কার্বন ঘটিত যৌগ, অর্থাৎ এই যে আমরা জৈব রসায়ন পড়ছি, মানে আমরা জৈব যৌগের রসায়ন পড়ছি। তাহলে জৈব যৌগটা কি? জৈব যৌগ মানে হচ্ছে কার্বন অবশ্যই থাকবে একটা মৌল হিসেবে, কিন্তু কার্বনের কোনো লবণ হবে না, অক্সাইড হবে না, সায়ানাইড হবে না, এরা হবে না। এরা বাদ দিয়ে কার্বন গঠিত যৌগ, যাদের মধ্যে কতগুলো ধর্ম দেখা যাবে। যেমন একটা ধর্ম হচ্ছে কার্বনের ক্যাটিনেশন, 2 নম্বরে যেটা দেখা যাবে চতুর্থ সমযোজ্যতা, এবং 3 নম্বরে দেখা যাবে হচ্ছে সমাবয়বতা। এই ধর্মগুলো আমরা লক্ষ্য করব। এই ধর্মগুলো কি সেগুলো আমরা ডিটেলসে পরে পড়ব। তার মানে আমরা জৈব যৌগ অর্থাৎ জৈব রসায়নে আমরা কি পড়বো? জৈব যৌগের রসায়ন। জৈব যৌগটা তাহলে আমাদের কি দাঁড়ালো? যে এরা কার্বনের যৌগ হবে, মানে এদের মধ্যে অ্যাজ এ এলিমেন্ট কিন্তু কার্বন থাকতেই হবে। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। তবে এমন নয় যে কার্বন যুক্ত সব যৌগই জৈব যৌগ। যেমন কার্বনের যৌগ ধরো কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন মনোঅক্সাইড CO, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এরা কিন্তু কেউই জৈব যৌগ নয়, এরা সবাই অজৈব যৌগ, কিন্তু এরা কার্বন ঘটিত যৌগ। কারণ কি? এরা হচ্ছে অক্সাইড বা লবণ। তাহলে অক্সাইড, লবণ, সায়ানাইড এরা বাদ দিয়ে যে সমস্ত জৈব যৌগের মধ্যে আমরা কি দেখতে পাবো? ক্যাটিনেশন ধর্ম দেখতে পাবো। যে সমস্ত যৌগের মধ্যে কার্বনের চতুর্থ সমযোজ্যতা দেখতে পাবো এবং সমাবয়বতা ধর্ম দেখতে পাবো, তাদেরকেই আমরা বলবো জৈব যৌগ।
এবং এই যৌগের রসায়নই হচ্ছে জৈব রসায়ন। কিন্তু একটা কথা আছে যে আলাদা করে এদেরকে পড়া হয় কেন, অর্থাৎ এদের গুরুত্বটা কোথায়? জৈব যৌগের গুরুত্ব কিন্তু প্রচুর, এদের ব্যবহারিক জীবনে প্রয়োগও প্রচুর, এদের সংখ্যাও প্রচুর। অর্থাৎ অজৈব যৌগের সঙ্গে এদের কিছু বেসিক তফাৎ রয়েছে। প্রত্যেক পাঠ্যপুস্তকে জৈব অজৈব যৌগের পার্থক্য থাকে। সমস্ত পয়েন্টগুলো কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট নয়, আমি কিছু ভ্যালিড পয়েন্ট আলোচনা করছি জৈব অজৈব যৌগের পার্থক্যের। জৈব ও অজৈব যৌগের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। প্রথম পার্থক্য হচ্ছে কার্বনের উপস্থিতি। কার্বনের উপস্থিতি অর্থাৎ জৈব যৌগের মধ্যে কিন্তু কার্বন অ্যাজ এ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট থাকতেই হবে। কার্বনের সঙ্গে অন্যান্য মৌল থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, সালফার থাকবে, কিন্তু অ্যাজ এ এলিমেন্ট কার্বন মাস্ট জৈব যৌগে। কার্বন ছাড়া জৈব যৌগ সম্ভব নয়। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, আবার কার্বন নাও থাকতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে কি? সমযোজী, সমযোজ্যতা। জৈব যৌগ মাত্রই কিন্তু সমযোজী যৌগ, কিন্তু অজৈব যৌগগুলো সমযোজী হতে পারে, আবার তড়িৎযোজী হতে পারে। যদিও আর একটা যোজ্যতা হয় অসমযোজ্যতা, সেটা এখানে আলোচনা করছি না, কারণ তোমাদের সিলেবাসে অসমযোজ্যতা নেই। তোমাদের সিলেবাসে দুটো যোজ্যতাই রয়েছে, তড়িৎযোজ্যতা এবং সমযোজ্যতা। তাহলে জৈব যৌগ কিন্তু সর্বদা সমযোজী হবে। জৈব যৌগ কখনোই তড়িৎযোজী বা আয়নীয় হবে না। এবার যে পয়েন্টগুলো থাকে সেটা যে আরেকটা পয়েন্ট থাকে দাব্যতার পয়েন্ট। এই পয়েন্টের কিছু কিছু কিন্তু এক্সেপশন রয়েছে। কিরকম? পয়েন্টটা বইতে লেখা থাকে, আমি বলছি। সাধারণত যে জৈব যৌগগুলো জৈব দ্রাবকে দ্রাব্য এবং জলে অদ্রাব্য, অজৈব যৌগগুলো জলে দ্রাব্য। এই পয়েন্টটা খুব ভালো পয়েন্ট নয়। দিস ইজ নট আ ভেরি গুড পয়েন্ট। কারণ কি? কারণ প্রচুর জৈব যৌগ আছে যারা জলে দ্রাব্য। অ্যালকোহল জলে দ্রাব্য, চিনি জলে দ্রাব্য, গ্লুকোজ জলে দ্রাব্য, এরা জৈব যৌগ হলেও জলে দ্রাব্য। আবার প্রচুর অজৈব যৌগ আছে যারা জলে অদ্রাব্য। সুতরাং এই যে দ্রাব্যতার কথাটা লেখা থাকে যে জৈব যৌগরা জৈব যৌগে দ্রাব্য, জৈব দ্রাবকে, আর অজৈব দ্রাবকে অদ্রাব্য, আর অজৈব যৌগগুলো জলে বা পোলার দ্রাবকে দ্রাব্য, এই পয়েন্টটা পুরোপুরি সঠিক নয়। এই পয়েন্টটা পার্শিয়ালি কারেক্ট। সেই জন্য আমি এই পয়েন্টটাকে অ্যাভয়েড করতে বলছি। তারপরে কি? আমরা যদি তড়িৎ বিশ্লেষের দিক থেকে দেখি, তাহলে জৈব যৌগগুলো হয় তড়িৎ অবিশ্লেষ্য, নাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অজৈব যৌগগুলো সাধারণভাবে যারা আয়নীয় তারা তড়িৎ বিশ্লেষ্য, আবার আয়নীয় না হলেও HCl যেমন সমযোজী হলেও তড়িৎ বিশ্লেষ্য। এই পয়েন্টটা মানে ঠিকঠাক পয়েন্ট, নট ভেরি গুড আবার নট ভেরি ব্যাড। এই দুটো পয়েন্ট খুব ভালো পয়েন্ট। আরও একটা ভালো পয়েন্টের কথা বলছি। আরেকটি ভালো পয়েন্ট হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। সাধারণত অজৈব যৌগের মধ্যে ক্যাটেনেশন ধর্ম দেখা যায় না, একটা দুটো এক্সেপশন আছে। মেজরলি ক্যাটেনেশন ধর্ম কিন্তু জৈব যৌগের মধ্যেই দেখা যায়। সুতরাং এটা ভালো পয়েন্ট, ক্যাটেনেশন। দাব্যতা পয়েন্টটা একদমই ভালো না, তড়িৎ বিশ্লেষণ পয়েন্টটা মোটামুটি ভালো। আর একটা পয়েন্ট হচ্ছে সমাবয়বতা। সমাবয়বতা, যে জৈব যৌগগুলোর সমাবয়বতা ধর্ম রয়েছে, অজৈব যৌগগুলোর নেই। এই পয়েন্টটাও মোটামুটি একটা ঠিকঠাক পয়েন্ট, কারণ এক ধরনের অজৈব যৌগ হয় যাদের সমাবয়বতা ধর্ম দেখা যায়, তাদেরকে বলা হয় হচ্ছে জটিল যৌগ। অর্থাৎ এই সমাবয়বতা ধর্মটা আমরা যেটা সাধারণভাবে বলি যে জৈব যৌগের আছে আর অজৈব যৌগের নেই,
কিন্তু এখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে জটিল যৌগ। যদিও জটিল যৌগ আমাদের সিলেবাসে নেই, একটা ক্লাস 12 এর সিলেবাসে আছে। মোটামুটি আমরা কিন্তু 1 নম্বর 2 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটা খুব ভালো পয়েন্ট। এই বাকি পয়েন্টগুলো আমি প্রত্যেকটা কি কি ড্রব্যাকস আছে সেগুলো তো বলেই গেলাম। এটা হচ্ছে একটা জৈব অজৈব যৌগের মধ্যে একটা ব্রড ক্লাসিফিকেশন, মানে একটা সাধারণভাবে শ্রেণীবিন্যাস। আর একটা কথা বলে রাখি, সংখ্যার দিক থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু জৈব যৌগের সংখ্যা প্রচুর, প্রায় 10 লক্ষ কি তারও বেশি, 50 লক্ষ বর্তমানে হয়তো হয়ে যাবে, হ্যাঁ 50 লক্ষের কাছাকাছি প্রচুর জৈব যৌগ আছে। সেখানে অজৈব যৌগের সংখ্যা কিন্তু মাত্র 1 থেকে 2 লক্ষ মতো, 1-1.5 লক্ষ। সুতরাং জৈব যৌগের সংখ্যাটা কিন্তু প্রচুর। এইটাই কিন্তু জৈব রসায়নের ব্যাপ্তির কারণ। এত বেশি যৌগ, তাদের ধর্ম, তাদের ব্যবহার, তাদের বৈশিষ্ট্য পড়তে লাগে। তাহলে এবার আমরা মূল যে আমাদের পড়াশুনো সেখানে প্রবেশ করি, চতুর্থ সমযোজ্যতার মধ্যে। তাহলে সমস্ত জৈব যৌগে কার্বনের যোজ্যতা হচ্ছে 4। তাহলে এবার আমরা যার ব্যাখ্যা করব তাহলে চতুর্থ সমযোজ্যতা। কি বললাম? কার্বনের হচ্ছে 6টা ইলেকট্রন, কে এল, কে কক্ষে 2টো, এল কক্ষে 4টে। এই 4টে ইলেকট্রন বন্ধনে অংশ নিয়ে চতুর্থ সমযোজ্যতার জন্ম দেয়। কার্বনের যে শেষ কক্ষের 4টি ইলেকট্রন রয়েছে, এই এল কক্ষের 4টি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে, বন্ধনে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু জৈব যৌগ তৈরি করে। এখানে কার্বন কিন্তু এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন 3 রকম বন্ধনই করতে পারে। আমরা আস্তে আস্তে সেই আলোচনায় যাব। এখানে আমরা একটা সব থেকে ছোট জৈব যৌগের উদাহরণটা দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। মিথেন CH4, এটা হচ্ছে সব থেকে ছোট একটা জৈব যৌগের মধ্যে একটা, অ্যালকেন এটা একটা। মিথেন, মিথেনে কি থাকে? কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন বন্ধন করে থাকে। কিন্তু আমরা যেটা বোর্ডে লিখেছি, প্রকৃতপক্ষে মিথেনের গঠনটা এরকম নয়। মানে এটা আমরা লিখেছি কিন্তু প্রকৃত গঠন এটা নয়। প্রকৃত গঠনটা কি হচ্ছে বর্গাকার নয়, এটা প্রকৃত গঠন নয়। প্রকৃত গঠন হচ্ছে চতুস্থলকীয়। ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রাল। কিরকম? সি, তার সঙ্গে এরকম 2টো এইচ থাকে, এখানে একটা এইচ থাকে, এখানে একটা এইচ থাকে। এই কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা একটু পেপারে বুঝতে অসুবিধা হয়, আমি একটা ছোট্ট মডেলের জন্য বানিয়ে রেখেছি। মিথেনের গঠনটা হচ্ছে এরকম। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই মডেলটা করে রেখেছি। মানে ব্যাপারটা কিরকম, এইটা কার্বন আমাদের এখানে মিথেনের ক্ষেত্রে, এই যে মধ্যের কার্বনটা হচ্ছে এই বড় বলটা, যেটা আমি হাত দিয়ে ধরে আছি, আর এইগুলো হচ্ছে হাইড্রোজেন, সাইডের ছোট বলগুলো। এই 2টো বল থাকে হচ্ছে তলে, মানে এই যে দুটোকে আমরা দেখিয়েছি। আমরা যদি নাম দিই 1 নম্বর 2 নম্বর, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর হাইড্রোজেনটা, এটা 2 নম্বর হাইড্রোজেনটা, এটা 3 নম্বর হাইড্রোজেনটা, এটা হচ্ছে 4 নম্বর হাইড্রোজেনটা। তাহলে 3 নম্বর হাইড্রোজেনটা কি রয়েছে? তল থেকে উপরের দিকে, আর 4 নম্বর হাইড্রোজেনটা রয়েছে তল থেকে নিচের দিকে। এই গঠনটাকেই বলা হয় হচ্ছে টেট্রাহেড্রাল। এটা যে কোনো দিক থেকে আমরা ঘুরিয়ে দেখতে পারি, আমরা আবার এরকম করেও ধরতে পারি এটাকে। আর এই কোণগুলো হচ্ছে প্রত্যেকটা 109 ডিগ্রি 28 মিনিট করে প্রত্যেকটা কোণ। এবং এটাকে যদি আমরা বাইরে থেকে রেখা দিয়ে যোগ করি, এটা দেখতে হবে যেটা, সেই আকারটাকে বলা হয় চতুস্থলক, ইংরেজিতে বলা হয় টেট্রাহেড্রাল। এটা হচ্ছে মিথেনের গঠন। এবং আমরা এইটাকে যখন পেপারে আঁকার চেষ্টা করি, দেখো কিছুটা এখানে ছাওয়া পড়ছে, এই তখন কিছুটা এরম দেখতে লাগে, এই যে এটার মতো। এইটা হচ্ছে আমাদের মিথেনের মডেল। তাহলে আমরা এবার চলে আসি কার্বনের পরের ধর্মের মধ্যে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ
যে কেন চতুর্থ সমঝোতা বলেছে, এখানে দেখো কার্বন 4টে বন্ধন করেছে, এখানেও 4টে বন্ধন দেখানো হয়েছে। এটা কিন্তু এমন নয় যে শুধু মিথেন বলে 4টে বন্ধন করেছে। পৃথিবীতে যত জৈব যৌগ আছে সব জৈব যৌগে কিন্তু কার্বন 4টে করেই বন্ধন করবে। সেটা যদি এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সব রকম হয়, সবকটা বন্ধন মিলিয়ে 4টে বন্ধন হতে হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। এরপরে আমরা কার্বনের যে ধর্মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। কি ধর্ম নিয়ে বললাম? ক্যাটিনেশন ধর্ম। তাহলে আমরা 14 সমঝোতা বুঝলাম, এবার আমরা বুঝবো ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের যে ধর্মের জন্য কার্বন নিজেদের মধ্যে বন্ধন করে করে লম্বা লম্বা চেন তৈরি করতে পারে। অর্থাৎ কার্বন নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কখনো কখনো রিং তৈরি করেও অনেক কার্বন একসঙ্গে যুক্ত হতে পারে। সেই ধর্মটাকে বলে হচ্ছে ক্যাটিনেশন। মানে ধরো এরকম এরকম ভাবে যুক্ত হতে পারে। আবার ধরো সি, ত্রিবন্ধন করলো নিজেদের মধ্যে, এখানে একটা বন্ধন থাকবে, মানে মোট বন্ধন সংখ্যা কিন্তু 4টে হতে হবে। এটা হয়েছে কি 4টে? না হয়নি, তাহলে একটা বন্ধন করবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এখানে 4টে, এটা 4টে। আবার ধরো এরকম রিং হতে পারে, অর্থাৎ আবার এখানে ব্রাঞ্চ চেন হতে পারে, মানে এখান থেকে আবার কার্বন থাকতে পারে, যে সি 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 সি, এখানে ধরো আবার সি, ডবল বন্ড সি হলো, এখান থেকে আরো বন্ধন বেরোলো। অর্থাৎ যে ধর্মের জন্য কার্বন নিজেদের মধ্যে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, আচ্ছা এইগুলো হচ্ছে সব এক বন্ধন, এইগুলো, এটা হচ্ছে দ্বিবন্ধন আর এটা হচ্ছে ত্রিবন্ধন, এটা এক বন্ধন, এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড গঠনের মাধ্যমে নিজেদের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ চেন বা রিং অর্থাৎ শৃঙ্খল কিংবা বলয় তৈরি করতে পারে। আমরা সেই ধর্মটাকে বলি ক্যাটিনেশন। এবং এখানে একটা জিনিস বুঝতে পারছো, এই যে নিজেদের মধ্যে এত যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে, মানে অনেক কার্বন একসঙ্গে পরপর 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 জুড়ে গিয়ে বড় বড় চেন তৈরি করতে পারছে, এই কারণের জন্যই কিন্তু এত বেশি সংখ্যক জৈব যৌগ আমরা পাই, কারণ অনেক বেশি কার্বন একসঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করতে পারে। তাহলে কার্বনের যে বিভিন্ন যৌগ রয়েছে তার মধ্যে খুব কমন একটা যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। আমরা একটু হাইড্রোকার্বন সম্পর্কে আগে পরিচিতি লাভ করব, তারপর আমরা অন্যান্য যৌগেতেও যাব। আমরা আজকে একেবারে বেসিক জিনিস আলোচনা করছি, আমরা ধীরে ধীরে এই অধ্যায়ে ডিটেলসে প্রবেশ করব। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো এবার? হাইড্রোকার্বন। এর নাম থেকেই বোঝা যায় এর মধ্যে কি রয়েছে, কার্বন রয়েছে এবং হাইড্রোজেন রয়েছে। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। অর্থাৎ যে সমস্ত জৈব যৌগের মধ্যে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন রয়েছে। এবং সব থেকে মজার বিষয় যেটা, এই দুটো মাত্র মৌল কার্বন আর হাইড্রোজেন তারাই পরস্পর যুক্ত হয়ে 2.5 লক্ষ যৌগ করতে পারে। মানে দুটো মৌল যুক্ত হয়ে এত সংখ্যক যৌগ গঠন করতে পারে। আর সেখানে একটা জিনিস ভাবো, কার্বন আর অক্সিজেন মিলিয়ে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড আর একটা পারে কার্বন সুপার অক্সাইড, সাব অক্সাইড। অর্থাৎ এই যে দুটো মৌল যুক্ত হয়ে 2 লক্ষ যৌগ তৈরি করতে পারছে, এটাই কিন্তু জৈব যৌগের আসল মজা। কেন করতে পারছে? কারণ এই দুটো মৌল যুক্ত তো হচ্ছে, কিন্তু যুক্ত হওয়ার ধরন ভিন্ন ভিন্ন, অনেক ভাবে নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, ফলে অনেক যৌগ তৈরি করতে পারে। হাইড্রোকার্বনকে আমরা প্রাইমারিলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি ভাগ? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। আচ্ছা ভালো করে লিখি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড
অ্যান্ড আনস্যাচুরেটেড। সম্পৃক্ত হাইড্রোকার্বন যারা, তাদের মধ্যে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, এর বাইরে কিছু থাকবে না। মানে কার্বন কার্বন এক বন্ধন যুক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনের আর কোনো ভাগ নেই, এদেরকে বলা হয় অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত জৈব যৌগ নয়, আবারও বলছি, সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে অ্যালকেন। অর্থাৎ যে সমস্ত হাইড্রোকার্বনে কেবলমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড বাদে কিছু করতে পারে না, তাদেরকে আমরা বলি অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুভাগে ভাগ করা যায়। যে সমস্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, অর্থাৎ এখানে কিন্তু বাকি যোজ্যতাগুলো আছে, এরম ভাবার কারণ নেই যে বাকিগুলো নেই। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড যুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকাইন। এর মধ্যে আমরা শুধুমাত্র চেন হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করলাম, রিং হাইড্রোকার্বন নিয়ে নয়। অর্থাৎ যারা বলয় আকৃতি হাইড্রোকার্বন সেগুলো নিয়ে আলোচনা করা হলো না, এখানে শুধুমাত্র স্ট্রেট চেন। তাহলে হাইড্রোকার্বনের আমরা কোন অংশটা নিয়ে আলোচনা করলাম? এদেরকে আমরা বলি মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। আমরা শুধুমাত্র মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনের ভাগ আলোচনা করলাম, এর মধ্যে বদ্ধ শৃঙ্খল তোমাদের সিলেবাসে নেই। তাহলে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন আর একবার বুঝিয়ে দিচ্ছি। হাইড্রোকার্বন কথার অর্থ হচ্ছে যে সমস্ত জৈব যৌগে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই, তাদেরকে আমরা বলবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মধ্যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন মানে এখানে কোনো রকম রিং নেই, শুধুমাত্র চেন আছে। বদ্ধ শৃঙ্খলে যদি একটা এক্সাম্পল দিই বুঝতে পারবে বদ্ধ শৃঙ্খল মানে কি। বদ্ধ শৃঙ্খল মানে হচ্ছে, ধরো এই যৌগটা CH2 CH2 CH2, এরা হচ্ছে বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, অর্থাৎ রিং বানানো হয়েছে। এই রিং এর ক্লাসিফিকেশন তোমাদের নেই, তোমাদের যেটা রয়েছে মুক্ত শৃঙ্খল। তাহলে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন আমরা ক ভাগে ভাগ করতে পারি? দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত, অপরটি অসম্পৃক্ত। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলেছিলাম? যাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ছিল, তাদের করেছি অ্যালকেন। তাহলে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের আমরা উদাহরণ বলি। সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হচ্ছে মিথেন। কিরকম? সি এর সঙ্গে একটু আগেই দেখিয়েছি 4টে হাইড্রোজেন থাকে, CH4, এটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড তারা হচ্ছে অ্যালকিন। একটা অ্যালকিনের উদাহরণ আমরা বলি, এই অ্যালকিনের উদাহরণ এইখান থেকে আরো দিয়ে এনে এইখানে লিখি। অ্যালকিনের উদাহরণ আমরা কি লিখতে পারি? ইথিলিন। যৌগের এমনি ফর্মুলা হচ্ছে C2H4, C ডাবল বন্ড C, এটা একটা অ্যালকিনের উদাহরণ ইথিলিন। আর যদি আমরা অ্যালকাইন ভাবি তাহলে অ্যালকাইনের উদাহরণ কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, C ট্রিপল বন্ড C, দুদিকে দুটো H, এর ফর্মুলা হচ্ছে C2H2, আর এর ফর্মুলা হচ্ছে CH4। তাহলে দেখো বোর্ডের মধ্যে পুরো হাইড্রোকার্বনের উদাহরণ সমেত সবটা লেখা হলো। এবার আমরা এগুলোর সম্বন্ধে ডিটেলসে আবার পড়বো, প্রত্যেকটার প্রস্তুতি পড়বো, বিক্রিয়া পড়বো, সেগুলো তবে আজকের ভিডিওতে নয়, সেগুলো অন্য ভিডিওতে। আমরা যখন পুরো আবার ডিটেলস হাইড্রোকার্বন আলোচনা করব তখন এগুলো বলবো। তাহলে এবার এখানে আমরা কি বলবো? যে একটা জৈব যৌগের অংশ, এটাই হচ্ছে আজকের ভিডিওর শেষ অংশ। একটা জৈব যৌগে একটা অ্যালকিল গ্রুপ থাকে এবং একটা কার্যকারী গ্রুপ থাকে। অ্যালকিল গ্রুপ কি, কার্যকারী গ্রুপ কি? এই যে অ্যালকেন আমরা পেলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে আমরা পাই অ্যালকিল গ্রুপ। তাহলে আমরা কি বললাম? জৈব যৌগের একটি অংশ হচ্ছে অ্যালকিল গ্রুপ। কয়স্বই ল।
অ্যালকিল মূলক বা গ্রুপ। অ্যালকিল গ্রুপ হচ্ছে, ধরো একটা জৈব যৌগ রয়েছে মিথেন, এর থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে আমরা কি পেলাম? CH3। তাহলে এই যৌগটা যদি নাম হয় মিথেন, আমরা এর থেকে প্রাপ্ত গ্রুপকে বলবো মিথাইল গ্রুপ। জৈব যৌগের নামকরণ সংক্রান্ত ডিটেলস, একেবারে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্কগুলো দিতে, যদি কেউ ডিটেলস ভিডিও দেখতে চাও সেখান থেকে দেখতে পারো। আবার ধর একটা যৌগ হচ্ছে C2H6, এর নাম কি? এর নাম হচ্ছে ইথেন। C2H6। ইথেন থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন হচ্ছে C2H5, এর নাম হচ্ছে ইথাইল। তাহলে কি বললাম? মিথেন, CH4 থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে মিথাইল গ্রুপ, এবং C2H6 ইথেন, ইথেন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে ইথাইল গ্রুপ। সবসময় একটা বন্ড দিয়ে লিখবে, বন্ড CH3 মিথাইল গ্রুপ, বন্ড C2H5 ইথাইল গ্রুপ। তবে আরো অনেক অ্যালকিল গ্রুপ কিন্তু হয়। আমরা এখানে দুটো উদাহরণ আলোচনা করলাম, তোমাদের সিলেবাসে থাকা দুটি উদাহরণ আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে আমাদের পড়তে হবে কার্যকারী গ্রুপ সম্পর্কে। কার্যকারী গ্রুপ বা ইংরেজিতে বলা হয় ফাংশনাল গ্রুপ। কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকারী মূলক মানে হচ্ছে জৈব যৌগের একটা অংশ, যে সমস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জ, এরা একটা পরমাণু হতে পারে কিংবা একাধিক পরমাণু হতে পারে, যৌগের মধ্যে উপস্থিত থেকে মূল যৌগের যে চরিত্র সেটাকে নির্ধারণ করে। অর্থাৎ জৈব যৌগের একটা যেমন ভাগ আমরা বললাম হাইড্রোকার্বন, যার মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ নেই, সেই অর্থে ডাবল বন্ড ট্রিপল বন্ডকেও যদিও ফাংশনাল গ্রুপ ধরা হয়, কিন্তু সেটাকে না ধরলে কোনো ফাংশনাল গ্রুপ নেই। কিন্তু বাকি সমস্ত জৈব যৌগের একটা ফাংশনাল গ্রুপ বা কার্যকারী মূলক থাকে, মানে এমন একটা মূলক যেটা যৌগে উপস্থিত থেকে যৌগের রাসায়নিক চরিত্রকে নির্ধারণ করে দেয়। সেটা কি হতে পারে? একটা সিঙ্গেল পরমাণু হতে পারে কিংবা একাধিক পরমাণু হতে পারে, তাদেরকে আমরা বলি কার্যকারী মূলক। তোমাদের সিলেবাসে মোট 6টা কার্যকারী মূলক রয়েছে। আমি যখন IUPAC নমেনক্লেচারের ভিডিও বানিয়েছি সেখানে সমস্ত কার্যকারী মূলক সম্পর্কে ডিটেলে বলা আছে। আমি এখানে কিন্তু ক্লাস 10-এর 6টা কার্যকারী মূলক সম্পর্কেই বলবো, বাকিগুলো সম্পর্কে বলবো না, কারণ বাকিগুলো ক্লাস 10-এর সিলেবাসে নেই। তাহলে প্রথম যে কার্যকারী মূলকটা সম্পর্কে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। গ্রুপের নাম হচ্ছে হাইড্রক্সিল, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড H। যে সমস্ত যৌগের মধ্যে হাইড্রক্সিল গ্রুপ থাকে তারা দু ধরনের হতে পারে। এক ধরনের যৌগকে বলা হয় অ্যালকোহল, এক ধরনের যৌগকে বলা হয় ফেনল, মানে ROH। আর হচ্ছে যদি অ্যালকিল গ্রুপ হয় তখন এটাকে বলা হবে অ্যালকোহল। এই আর কি কি জিনিস হতে পারে দেখো, এখানে আর কখনোই হাইড্রোজেন হতে পারবে না, মানে আর যদি হাইড্রোজেন হয় তাহলে এটা জল হয়ে যাবে, জৈব যৌগ হবেই না, কারণ এখানে জৈব যৌগ হতে গেলে কার্বনই থাকবে না। আর যদি অ্যালকিল গ্রুপ হয়, আর যখন অ্যালকিল গ্রুপ, তখন যৌগের নাম হচ্ছে অ্যালকোহল। কিরকম উদাহরণ? CH3OH এর নাম হচ্ছে মিথানল, কিংবা C2H5OH এর নাম হচ্ছে ইথানল। এবং এই OH-টাকে তখন বলা হয় অ্যালকোহলিক OH। কি বললাম? ROH সাধারণভাবে আমরা লিখতে পারি। আরটা যদি অ্যালকিল গ্রুপ হয় তবেই আমরা যৌগটাকে বলবো হচ্ছে অ্যালকোহল। CH3 এর সঙ্গে OH থাকলে তার নাম মিথানল, C2H5 এর সঙ্গে OH থাকলে তার নাম ইথানল। আর কখনোই হাইড্রোজেন হতে পারবে না। আর যদি ফিনাইল গ্রুপ হয়
আমরা কোথায় লিখবো, এখানে লিখি, ফাঁকা জায়গা আছে। আর যখন ফিনাইল গ্রুপ, এবার ফিনাইল গ্রুপটা কি তোমাদের মনে প্রশ্ন আসবে। C6H6 এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। কি বললাম, এই যৌগটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে আমরা পাই C6H5, এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল গ্রুপ। অর্থাৎ বেনজিনের আমরা এইভাবে লিখি, এর থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, এটা পেয়েছি। C6H6 বেনজিন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে C6H5 তৈরি করে, সেই গ্রুপটাকে আমরা বলি ফিনাইল গ্রুপ। এবং এর সঙ্গে যখন OH থাকে, অর্থাৎ C6H5OH, এই যৌগটার নাম হচ্ছে ফেনল, এবং এই যৌগটাকে বলা হয় তখন OH-টাকে ফেনলিক OH। আর একবার ডিটেলসে বলছি শোনো। প্রথম যে কার্যকারী মূলকটা সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা হাইড্রক্সিল গ্রুপ OH, সিঙ্গল বন্ড O সিঙ্গল বন্ড H, হাইড্রক্সিল গ্রুপ। আর OH আমরা এইভাবে লিখেছি, ও সরি, এখানে R নট ইজ ইকুয়াল টু 0 লিখে ফেলেছি, R নট ইজ ইকুয়াল টু হাইড্রোজেন। আর কখনোই হাইড্রোজেন হতে পারবে না, কারণ আর যদি হাইড্রোজেন হয় তাহলে কিন্তু এটা জল হয়ে যাবে, HOH, জল। আর যদি অ্যালকিল গ্রুপ হয় তখন এর নাম হচ্ছে অ্যালকোহল, CH3OH। আর অ্যালকিল গ্রুপ হচ্ছে মিথানল, C2H5OH, ইথানল। আর যখন ফিনাইল গ্রুপ হবে, ফিনাইল গ্রুপ কি, বেনজিন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে তাকে বলে ফিনাইল গ্রুপ। তার সঙ্গে যদি OH-টা জোড়ে C6H5OH, তখন এই যৌগটাকে বলা হয় ফেনল। এই OH-টাকে বলা হয় অ্যালকোহলিক OH, এই OH-টাকে বলা হয় ফেনলিক OH। তাহলে প্রথম গ্রুপ সম্পর্কে আমরা জানলাম, সেই গ্রুপটা কি, গ্রুপটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। তাহলে এবার আমরা দ্বিতীয় কার্যকারী মূলক সম্পর্কে জানব। আমাদের আর ফিনাইল গ্রুপ নিয়ে আলোচনার প্রয়োজন নেই, কারণ এই একটা ক্ষেত্র ছাড়া কোথাও কিন্তু আমাদের ফিনাইল গ্রুপ সিলেবাসে নেই। তাহলে 2 নম্বর যে ফাংশনাল গ্রুপ তার নাম হচ্ছে ফরমাইল গ্রুপ। ফরমাইল, CHO, যদি আমরা এটাকে ডিটেলসে লিখি তাহলে এটা কিন্তু সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড H, এই গ্রুপটার নাম হচ্ছে ফরমাইল গ্রুপ। সিঙ্গেল বন্ড C, ডাবল বন্ড OH, যে সমস্ত যৌগের মধ্যে ফরমাইল গ্রুপ থাকে তাদেরকে বলা হয় অ্যালডিহাইড যৌগ। কি বললাম, ফরমাইল গ্রুপ যুক্ত যৌগকে ফরমাইল গ্রুপ যুক্ত যৌগকে অ্যালডিহাইড বলা হয়, অ্যালডিহাইড। ভালো করে খেয়াল রাখবে। তাহলে আমরা যদি লিখি আর CHO, এখানে আর কিন্তু হাইড্রোজেনও হতে পারে অথবা অ্যালকিল গ্রুপও হতে পারে। ফিনাইল গ্রুপ হলেও অসুবিধা নেই, ফিনাইল গ্রুপ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন নেই। এখানে আর হাইড্রোজেন হলেও অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কারণ এখানে ফাংশনাল গ্রুপটার মধ্যেই কার্বন রয়েছে, সুতরাং আর যদি হাইড্রোজেন হয় আমরা পাবো কি HCHO। এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। আমি এখানে IUPAC নাম লিখছি না, কারণ যখন আমরা IUPAC নাম আলোচনা করব এখানে তো করার প্রয়োজন নেই, কারণ IUPAC নামের ডিটেলস ভিডিও আমাদের রয়েছে, সেটা আমি বলে দেবো, সেখান থেকে শিখে নিতে পারবে। আর যদি আর কোনো অ্যালকিল গ্রুপ হয় CH3CHO, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটাল, আচ্ছা ভালো করে লিখি, পড়তে অসুবিধা হবে। তাহলে আমরা ফরমাইল গ্রুপ সম্পর্কে শুনে নিই। ফরমাইল গ্রুপ CHO, সিঙ্গল বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গল বন্ড H,
ফর্মাইল গ্রুপ থাকলে সেই যৌগকে বলা হবে অ্যালডিহাইড। ফর্মাইল গ্রুপ যেহেতু নিজেই কার্বন যুক্ত গ্রুপ, এখানে অ্যালকিল গ্রুপ না থাকলেও এটা জৈব যৌগ হবে, আর জায়গায় এইচ হতে পারে, তাহলে এখানে পাবো ফর্মালডিহাইড, অন্যান্য অ্যালকিল গ্রুপ হলে অন্যান্য অ্যালডিহাইড পাবো। একটা এক্সাম্পল দেখিয়েছি CH3CHO, এর নাম হচ্ছে অ্যাসিডালডিহাইড। চলে আসি আমরা থার্ড ফাংশনাল গ্রুপে, কিটো গ্রুপ। আমাদের থার্ড ফাংশনাল গ্রুপ হচ্ছে 3 নম্বরে কিটো। সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড। কখনো কখনো কোনো কোনো বইয়ে সি ডাবল বন্ড ও এভাবেও লেখা থাকে, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটো একই জিনিস। অর্থাৎ সি এর সঙ্গে দুটো বন্ড থাকবে, এখানে কিন্তু একটা বন্ড লিখলে ভুল। কোথাও যদি এভাবে লেখা থাকে সি ডাবল বন্ড ও এরপরে এরাম বন্ড, তাহলে কিন্তু ভুল আছে, এরাম একটা দিতে হবে। অর্থাৎ কার্বনের যোজ্যতা 4 কিন্তু ভর্তি করতে হবে। তাহলে কিটো গ্রুপ, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড ও। যদি এমনি গঠন আকারে দেখানো হয় তখন আমরা এরকম লিখতে পারি সিও, কিন্তু এখানে বন্ড কাউন্টটা আমরা দেখাচ্ছি না, সেজন্য আপনি কনফিউজ হবে না। এবার কার্বন মনোক্সাইড ফোনক্সাইড যেন ভেবে বসো না সিও দেখে। এটা কিন্তু কিটো গ্রুপ, সি ডাবল বন্ড ও। কিটো গ্রুপ যুক্ত যৌগকে বলা হয় কিটোন। অর্থাৎ আমি আর লিখছি না কিটো গ্রুপ অত বড় কথাটা, কিটোন। তাহলে আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ, এখানে কিন্তু আর এবং আর ড্যাশ দুটোকেই অ্যালকিল গ্রুপ হতে হবে। দুটো একই অ্যালকিল গ্রুপ হতে পারে, ভিন্ন অ্যালকিল গ্রুপ হতে পারে, কোনোটাই কিন্তু হাইড্রোজেন হতে পারবে না। আর অ্যান্ড আর ড্যাশ ক্যান নট বি হাইড্রোজেন। আর অ্যান্ড আর ড্যাশ কি হতে হবে? অ্যালকিল গ্রুপ। তারা একই অ্যালকিল গ্রুপ হতে পারে, ভিন্ন অ্যালকিল গ্রুপ হতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু এই দুটোই অ্যালকিল গ্রুপ হতে পারে। কারণ দুটো যদি হাইড্রোজেন হয় তাহলে এটা ফর্মালডিহাইড হয়ে যাবে, একটা হাইড্রোজেন হলেও অন্যান্য অ্যালডিহাইড হয়ে যাবে। সুতরাং যদি এটাকে কিটোন হতে হয় তাহলে কিন্তু অবশ্যই দুটোকেই অ্যালকিল গ্রুপ হতে হবে। একটা এক্সাম্পল আমরা লিখি, CH3 সি ডাবল বন্ড ও CH3, যৌগের নাম হচ্ছে অ্যাসিটোন। সাধারণ নাম, আইউপিএসি নাম নয়। তাহলে আমরা কিটো গ্রুপ সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা যেটা গ্রুপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। চার নম্বর গ্রুপ হচ্ছে কার্বক্সিল গ্রুপ। COOH। যদি আমরা বন্ড ভেঙে দেখি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। সি ডাবল বন্ড ও। একটা জিনিস লক্ষ্য করো, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রতিটার মধ্যে কিন্তু সি ডাবল বন্ড ও রয়েছে। সুতরাং সি ডাবল বন্ড ও রয়েছে মানেই সেটা কিটোন তা নয়। সি ডাবল বন্ড ও এর দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকলে তবেই সেটা কিটোন হয়, তা নাহলে কিন্তু সেটা কিটোন নয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আমরা কি লিখতে পারি? তাহলে যৌগের নাম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক, আবার অস্বীকার দিচ্ছি কেন? কার্বক্সিলিক অ্যাসিড। এক্সাম্পল আর COOH। এখানেও কিন্তু আর হাইড্রোজেনও হতে পারে, আর অ্যালকিল গ্রুপও হতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ কি? কারণ যদি আমরা লিখি HCOOH, তাতেও একটা জৈব যৌগ থাকলো, কারণ কার্বন রয়েছে। এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ে বা বোলতার হুলে থাকে। আবার CH3COOH সবার খুব পরিচিত জিনিস, অ্যাসিডিক অ্যাসিড। এর নাম হচ্ছে ভিনিগারে থাকে, এটা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে জানলাম। কার্বক্সিলিক অ্যাসিডে কি থাকে? কার্বক্সিলিক অ্যাসিডে, আচ্ছা একটু ভালো করে লিখে দিই,
কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, গ্রুপের মধ্যেই কার্বন রয়েছে, তাই অ্যালকিল গ্রুপটা হাইড্রোজেন হলেও চলবে। অর্থাৎ কার্বক্সিল গ্রুপ যুক্ত যৌগকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড। এখানে H দিয়ে এক্সাম্পল দেখিয়েছি ফর্মিক অ্যাসিড, CH3 দিয়ে এক্সাম্পল দেখিয়েছি অ্যাসিটিক অ্যাসিড। চলে আসি আমাদের পরের গ্রুপে, অ্যামিনো গ্রুপ। আর দুটো গ্রুপ আমাদের বাকি আছে। পাঁচ নম্বর অ্যামিনো গ্রুপ, সিঙ্গেল বন্ড NH2, ভেঙে লিখলে সিঙ্গেল বন্ড N, সিঙ্গেল বন্ড H, সিঙ্গেল বন্ড H। অ্যামিনো গ্রুপ যুক্ত যৌগকে বলা হয় অ্যামিন। যদিও অ্যামিন তিন ধরনের হয়, প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি। তোমাদের প্রাইমারি অ্যামিন জানলেই চলবে। তাহলে আমরা কি লিখতে পারি? আর NH2। এখানেও কিন্তু আর হাইড্রোজেন হলে চলবে না, কারণ আর হাইড্রোজেন হলে এটা অ্যামোনিয়া হয়ে যাবে NH3। তাহলে এখানে আর অবশ্যই যেটা হতে হবে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ। আর কি তাহলে এটা কি হতে পারে? CH3NH2 এর নাম হবে মিথাইল অ্যামিন। আবার যদি হয় C2H5NH2 তাহলে হবে ইথাইল অ্যামিন। এইভাবে আমরা কিন্তু অ্যামিন পেতে পারি। তাহলে আমরা কি বললাম? NH2 গ্রুপের নাম অ্যামিনো, মানে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, অ্যামিনো গ্রুপ। যৌগের নাম অ্যামিন। এখানে যেটা দেখাচ্ছি অবশ্যই এটা প্রাইমারি অ্যামিন, খেয়াল রেখো। আর NH2, আর এখানে হাইড্রোজেন হতে পারবে না, কারণ হাইড্রোজেন হলে যৌগটা অ্যামোনিয়া হয়ে যাবে, সেটা জৈব যৌগ নয়। তাহলে আর এখানে অবশ্যই যেটা হতে হবে সেটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তবেই এটা জৈব যৌগ থাকবে। চলে আসি আমাদের শেষ গ্রুপে, ইথার গ্রুপ বা অ্যালকক্সি গ্রুপ। এটা হচ্ছে ক্লাস 10 সিলেবাসে থাকা শেষ কার্যকারী মূলক। 6 নম্বর গ্রুপ ইথার গ্রুপ, যৌগের নামও ইথার। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, যৌগের নামও ইথার। আর ও আর ড্যাশ, এখানেও কিন্তু আর ও আর ড্যাশ কোনোটাই হাইড্রোজেন হলে চলবে না, কারণ যদি দুটোই হাইড্রোজেন হয় তাহলে এটা জল হয়ে যাবে, কোনো একটা হাইড্রোজেন হলে এটা অ্যালকোহল হয়ে যাবে। সুতরাং এখানেও কিন্তু আর অ্যান্ড আর ড্যাশ নট ইজ ইকুয়াল টু হাইড্রোজেন। আর এবং আর ড্যাশকে এখানেও হতে হবে অ্যালকিল গ্রুপ। তাহলে কিরকম হতে পারে? দুটো সেম হতে পারে, দুটো আলাদা হতে পারে। যে CH3 ও CH3 এর নাম হচ্ছে ডাই মিথাইল ইথার, ডাই মিথাইল ইথার। আবার ধরো একটা হলো CH3, একটা ও, একটা C2H5, ক্ষতি নেই, ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। তাহলে শেষ কার্যকারী মূলক হচ্ছে আমাদের ইথার বা অ্যালকক্সি। সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, অবশ্যই দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকতে হবে। কি বললাম? একটা হাইড্রোজেন যদি হয় তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে OH, দুটো হাইড্রোজেন হলে তো জল হয়ে যাবে। অ্যালকিল গ্রুপ দিয়ে আমরা উদাহরণ দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওতে আমরা জৈব যৌগের কার্যকারী মূলক পর্যন্ত যে অংশটা সেটাকে ইন ডিটেলস আলোচনা করলাম। এখনো ডিটেলস আলোচনার অনেক বিষয়বস্তু এই অধ্যায়ে রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে এই অধ্যায়ে তোমরা এই ধরনের ডিটেলস ভিডিও দেখতে চাও কিনা, কারণ তোমরা না চাইলে তাহলে এই ধরনের ডিটেলস ভিডিও বানানোর কোনো অর্থই নেই। ভিডিওর মাধ্যমে কেউ প্রথমবার আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।